ওকে, তো আমরা আজকে চ্যাপ্টার 8 এর 21 নাম্বার উপপাদ্য থেকে শুরু করব। দেখে আস্তে আস্তে কতগুলো করা যায়। 21 নাম্বার উপপাদ্যে কি বলেছে দেখো, এখানে বলেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর সমান। তো চলো আমরা আগে একটা বৃত্ত এখান থেকে এঁকে ফেলি। এই হচ্ছে আমার বৃত্ত। এখন বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, এটা প্রুফ করতে গেলে আমাদের বৃত্তটার কেন্দ্র প্রয়োজন হবে। তো কেন্দ্রটা আমরা দিয়ে নিলাম। এখন একই চাপের উপর দণ্ডায়মান কোণ দরকার। আচ্ছা, তো চলো আমরা কোণগুলা এঁকে নিই। তো আগে আমি একটা চাপ আগে কেন্দ্রস্থ কোণটা এঁকে নিব, তাহলে বুঝতে পারবা চাপটা কোথায়। আগে কেন্দ্রস্থ কোণটা এঁকে নিই। এই হচ্ছে কেন্দ্রের সাথে যে কোণ, এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, আচ্ছা, এবার এই একই বিন্দু থেকে আমি দুইটা বৃত্তস্থ কোণ আঁকবো। এই যে এই পাশে একটা এইভাবে, আর এই পাশে আর একটা এইভাবে। ওকে, সো এই হচ্ছে আমার, এখানে কয়টা কোণ আছে টোটাল বলো তো? কেন্দ্রস্থ আর তিনটা। বৃত্তস্থ, কেন্দ্রস্থ আর বৃত্তস্থ টোটাল মোট তিনটা কোণ আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র ও এইটা হচ্ছে মনে করো বিডি চাপ, আর এটা হচ্ছে এ বিন্দু, এটা ই বিন্দু। তাহলে টোটাল তিনটা কোণ আছে এখানে। কেন্দ্রস্থ কোণ একটা আছে ও বিন্দুতে, আর বৃত্তস্থ কোণ আছে দুইটা, এ বিন্দুতে একটা, ই বিন্দুতে একটা। ওকে, তো একই চাপের উপর আর কি। হ্যাঁ, একই চাপ বলতে আমরা কি বুঝতেছি? একই চাপ বলতে আমরা বুঝি যে এই যে দেখো বৃত্তের একটা নির্দিষ্ট অংশকে আমরা চাপ বলি। হ্যাঁ, তো বৃত্তের একটা নির্দিষ্ট অংশ এই যে বি বিন্দু থেকে, দেখো আমি এখানে আঁকতেছি, এই যে বি বিন্দু থেকে এই ডি বিন্দু পর্যন্ত যতটুকু এই গোলাকার অংশ আছে, হ্যাঁ, এতটুকুকে বলা হয় চাপ। এই চাপের উপর দাঁড়ানো কোণ মানে হচ্ছে চাপের এই শুরুর বিন্দু, মনে করো বি বিন্দুটা শুরুর বিন্দু, তাহলে বি বিন্দুতে এক পা থাকবে, ডি বিন্দুতে এক পা থাকবে, আর মাথাটা থাকবে কেন্দ্রে, এমন একটা কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এইটা হচ্ছে বি ও ডি কোণ, কেন্দ্রস্থ কোণ, বিডি চাপের উপর দণ্ডায়মান। আবার বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? এই যে বি এ ডি, এটা। আর একটা বৃত্তস্থ কোণ কোনটা? বিইডি। ওকে, তাহলে আমার প্রমাণ করতে হবে যে এই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণ সমান। ঠিক আছে, সো চলো আমরা প্রমাণে চলে যাই। প্রথমে বিশেষ নির্বাচনটা একটু লিখে নিই। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে আমরা কি লিখব? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আহ একই চাপ বিডি এর উপর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এখানে কোণ বিওডি ও দুটি বৃত্তস্থ কোণ আছে, দেখতে পাচ্ছ বৃত্তস্থ কোণ। কোনটা কোনটা? একটা হচ্ছে বিএডি আর একটা হচ্ছে বিইডি কোণ। ওকে, এখন তোমাকে বলতে হবে যে প্রমাণ করতে হবে যে এই বৃত্তস্থ কোণ দুইটা পরস্পর সমান, তাই তো? তার মানে বিএডি সমান বিইডি, এটাই তোমাকে প্রুফ করতে হবে। তো চলো আমরা প্রুফটা করে ফেলি। এখানে অঙ্কন টঙ্কন তেমন কিছু নাই। হ্যাঁ, তো ডিরেক্টলি প্রমাণে চলে যাই আমরা। প্রমাণে আমরা কি বলবো? আমরা একটা লজিক শিখেছি যখন 20 নাম্বার উপপাদ্য করেছিলাম, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
এটা মনে আছে? 20 নম্বর উপপাদ্য শিখেছিলাম। একই জি চাপের স্যার। উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তস্থ কোণের 2 গুণ। হ্যাঁ, তাহলে একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোণ বি ও ডি ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু বৃত্তস্থ কোণ বিএডি। হ্যাঁ, অর্থাৎ বিওডি সমান 2 ইন্টু কোণ বিএডি, এভাবে লিখে ফেলি 1 নাম্বার ইকুয়েশন। আবার সেম কথাটাই, একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান, স্যার এরপর আপনি সমীকরণ সমূহকে জাস্ট ওই যে ইয়া করে কেন্দ্রস্থ দিবেন না? কোণ, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ শেষ করে 2 কমন নিয়ে শেষ। বিওডি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ বিইডি। ওকে, তার মানে এখানে কি পাইলাম? এখানে পাইলাম বিওডি ইকুয়াল টু 2 কোণ বিইডি। তাহলে দেখো 1 আর 2 নাম্বার সমীকরণের বাম পক্ষের দিকে তাকায় দেখো, এই দুইটা সমীকরণের বাম পক্ষ সমান, তার মানে কি ডান পক্ষ দুইটাও সমানই হবে। ওকে, সো 1 ও 2 নং হতে কি পাচ্ছি আমরা? যে ডান পক্ষ দুইটাও সমান হচ্ছে, কারণ বাম পক্ষ সেম। এই হচ্ছে একদম সিম্পল সহজ একটা উপপাদ্য। হ্যাঁ, দুই পাশ থেকে 2 বাদ, মানে 2 দিয়ে ভাগ করে, তাহলে বিএডি সমান কোণ বিইডি, প্রমাণিত। কারোর কোনো কনফিউশন আছে? স্যার ওকে, হ্যাঁ কোনো কোশ্চেন? স্যার বইয়ের চিত্রে তো সিও দেওয়া আছে, স্যার সিটা কেন লিখছি স্যার এখানে? সি দরকার নাই আমাদের। আচ্ছা, আমরা পরেরটাই চলে যাই। আমরা চলে যাব হচ্ছে 22 নাম্বারে। 22 দেখো, 22 নাম্বারে আবার কি বলছে? যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন আমাদেরকে বুঝতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ জিনিসটা আবার কি জিনিস। ঠিক আছে, তো চলো দেখি অর্ধবৃত্তস্থ কোণ কি। আগে তাহলে বৃত্ত তো লাগবে অবশ্যই। এই হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, এই হচ্ছে আমাদের বৃত্ত। এখন বৃত্তের কেন্দ্রও লাগবে, সো কেন্দ্রটা আমি দিয়ে দিই। এই যে আমাদের কেন্দ্র, তোমরা তো অবশ্যই ভালোভাবে এঁকে নিবা। ঠিক আছে, তো এখন আমি ব্যাসটা একটু এঁকে নিচ্ছি। ব্যাস, মনে করো ব্যাস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তোমার কেন্দ্র, ও no, এটা কেন্দ্র, আর এই হচ্ছে ব্যাস। এখন অর্ধবৃত্তস্থ কোণ কি? ব্যাসের উপর দণ্ডায়মান কোণটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তো খেয়াল করো, এখানে এখানে আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে হবে। দেখো, ব্যাসকে, আচ্ছা 1 মিনিট, এই যে ঠিক আছে, সহজে বোঝার জন্য আমি বলতেছি যে ব্যাসের উপর যে কোণটা থাকে বৃত্তস্থ কোণ, সেটাই আসলে অর্ধবৃত্তস্থ কোণ হয়। মানে পুরা বৃত্তের অর্ধেক সাইডে যে বৃত্ত মানে কোণটা থাকে, পুরা বৃত্তের হাফ অংশে যে কোণটা থাকে বৃত্তস্থ কোণ, ঠিক আছে, সেইটা হচ্ছে স্যার, অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ বলো। স্যার এখানে কি যে কোনো ত্রিভুজ আঁকতে পারবো আমরা? যে কোনো ত্রিভুজ আঁকলে মানে কোন? সব ক্ষেত্রে সমকোণী ত্রিভুজই হবে। জি স্যার। স্যার হ্যাঁ বলো। এটা কি শুধুমাত্র যে ব্যাসের ক্ষেত্রে, বা আমি অন্য কোনো জ্যা থেকে নিলে সেটা তো আর হবে না? হবে না, না? হবে না, না।
অর্ধবৃত্তস্থ হতে গেলে অবশ্যই ব্যাসের উপরই কোনটা হতে হবে, মানে ব্যাসের অর্থাৎ বৃত্তের অর্ধেক চাপের উপর দণ্ডায়মান কোণ হতে হবে। এটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধেক চাপ কেন বলতেছি, কারণ দেখো এইখান থেকে ওই মাথা পর্যন্ত এই নিচের টুকু কি বৃত্তের অর্ধেক না, পরিধির অর্ধেক এই পাশে আছে না, তো এই পরিধির অর্ধেক নিলে যে চাপটা তৈরি হয় এই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি হয় সব সময়। ঠিক আছে, সো এটা আমরা প্রুফ করব যে আসলে 90 ডিগ্রি কিভাবে হয়। ওকে, সো চলো আমরা এটা দেখি। তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, এবিসি দিবেন না? হ্যাঁ সবই দিব, এবিসি না দিয়ে কিভাবে লিখবো, এ বি সি ও ডি দরকার নাই, হ্যাঁ না দিলেও চলবে। স্যার না না এখানে ডি ডিটা দেখানো দরকার, ডিটা দরকার এখানে, এখানে ডিটা দিয়ে কি দরকার। হয়? দিচ্ছি বলতেছি, দেখো মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস, এ বি হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে, আর একটা অর্ধবৃত্তস্থ কোণ, হ্যাঁ, এবং কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। এখন কথা হচ্ছে এখানে ডি বিন্দু দেওয়ার তাহলে লাভ কি হলো, ডি বিন্দু দেওয়ার লাভ হচ্ছে যদি তুমি চাপ বলতে চাও তো শুধু চাপ এ বি বললে কোনটা চাপ হবে, এসিডি এসিবিও বোঝাতে পারে, ঠিক আছে, যদি আমি চাপ বলি এ বি, এ থেকে বি, এই চাপটাও বলতে বোঝাতে পারে, এই চাপটাও বুঝতে পারে একজন। কিন্তু আমরা যাতে বুঝি যে নিচের চাপের উপর দণ্ডায়মান কোণের কথাই বলতেছি, এই জন্য এখানে ডি বিন্দুটা দেওয়া হয়েছে, এ ডিবি চাপের উপর দণ্ডায়মান কোণ মানে হচ্ছে উপরের কোণটাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে চাপটা ফিক্স করার জন্য এই এডিবি বিন্দুটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, সো আমরা এখানে লিখি প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, যে কোন হচ্ছে এসিবি মানে অর্ধবৃত্তস্থ কোণটা ইকুয়াল টু এক সমকোণ, ঠিক আছে, এটাই প্রুফ করতে হবে। তো চলো এটা আমরা প্রুফ করি, মানে এই কোণটা যে 90 ডিগ্রি সেটা প্রুফ করতে হবে। তো এইখানে আমাদের হচ্ছে অঙ্কনে কি বলা আছে দেখো, যে এবি এর যে পাশে সি বিন্দু আছে, সি বিন্দু আছে তার বিপরীত পাশে বৃত্তের উপর একটি বিন্দু ডি নি, ডি বিন্দু নি। তো অঙ্কনটা আমরা একটু লিখে নিই, এ বি এর যে পাশে সি বিন্দু আছে, আছে তার বিপরীত পাশে, তার বিপরীত পাশে ডি বিন্দু নি, ডি বিন্দু নি। ওকে, ডি বিন্দু কেন নিলাম তা বুঝতেই পারছো, যাতে আমরা জিনিসটা বুঝাতে পারি যে এডিবি হচ্ছে চাপ, এডিবি চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এই এসিবি, ঠিক আছে, এটা যাতে আমরা বুঝাতে পারি। আচ্ছা, আমরা একটু এটা কাট করে নিয়ে আসি এখান থেকে। ওকে, ওকে, এখন খেয়াল করো, অঙ্কন শেষ, আমাদের প্রমাণটা এখানে শুরু করি। প্রমাণটা কি, যে একই চাপ, একই চাপ এডিবি, এডিবি এর উপর, এর উপর দণ্ডায়মান মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, AOB
এ ও বি। এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ, এটা আমরা জানতাম, 2 ইন্টু বৃত্তস্থ কোণ এসিবি, এটা আমরা জানি। বা কোণ এসিবি ইকুয়াল টু হাফ ইন্টু কোণ এওবি, বলতে পারি কিনা? পারি না? কোণ এসিবি Yes, ইকুয়াল টু sir. এই 2টা জাস্ট ওই পাশে দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 ওই পাশে গেলে হাফ ইন্টু কোণ এওবি। হ্যাঁ, তাহলে কোণ এসিবি ইকুয়াল টু হাফ ইন্টু কোণ এওবি হচ্ছে। এখন কথা হচ্ছে এওবি কোণ কতটুকু, এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন মানে এখানে লিখি যে এখানে এ ও বি, কোণ এ ও বি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, মানে 2 সমকোণ লিখি, 2 সমকোণ কেন বলতো? এটা কি সরলরেখা? আচ্ছা, এটা যে ড্যাশ কত হচ্ছে? 2 সমকোণ, কারণ হচ্ছে এটা একটা সরল রেখা, ঠিক আছে? সরল রৈখিক মানে এটা হচ্ছে একটা সরল কোণ উৎপন্ন হয়, সরল কোণ এ ও বি হচ্ছে একটা সরল কোণ উৎপন্ন হয়। এটা কি ব্যাস বলা কি ভুল হবে? বিকজ বৃত্তের ব্যাস এখানে সোজা ব্যাস, বরাবর হয় না। ব্যাসই তো সরল কোণ, মানে ব্যাস যদি হয় তাহলে কি হচ্ছে? সরল কোণই তো হচ্ছে, তাহলে হ্যাঁ তোমাকে স্যার। কোণটা বলতে হবে, ঠিক আছে? যে সরল কোণ, ব্যাস তো আগে বলেই দিছো তুমি। এখানে এ ও বি হচ্ছে, এই কোণটা হচ্ছে সরল কোণ, কারণ এ বি ব্যাস ছিল, তাই সরল কোণ। আচ্ছা, তো সরল কোণ যেহেতু, তাহলে আমি 1 নম্বরে বসাই দিই, 1 নং হতে, বা 1 নং মান বসিয়ে, যাই হোক, এসিবি ইকুয়াল টু কি পাচ্ছি? হাফ ইন্টু কোণ 2 সমকোণ, তাই তো? কোণটা হচ্ছে 2 সমকোণ ছিল, এখন এই 2 2 কাটা, তার মানে 1 সমকোণ। ওকে, তো এটাই তো প্রুফ করতে বলা হয়েছিল, এসিবি ইকুয়াল টু 1 সমকোণ। অনেক সোজা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রমাণিত। কারোর কোনো প্রবলেম আছে এতটুকুতে? মানে স্যার মাথার উপরে যে কোণটা থাকবে ওই কোণটাই ওই 90 ডিগ্রি হবে। এইটা, হ্যাঁ এটাই তো বলছে, এটাই তো অর্ধবৃত্তস্থ, মাঝেরটা তো আর অর্ধবৃত্তস্থ কোণ না, মাঝেরটাও অর্ধবৃত্তস্থ কিন্তু কেন্দ্রস্থ কোণ, এটা মানে অর্ধ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ না। মানে স্যার বৃত্তস্থ হওয়া লাগবে। বৃত্তস্থ হওয়া লাগবে। আচ্ছা, পরেরটাই চলে যায়। আচ্ছা, পরেরটা হচ্ছে আমাদের 22 নাম্বার শেষ, 23 নাম্বার। 23 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, মনে করো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এত ইম্পর্টেন্ট, 20 23 এই দুটার মধ্যে একটা আসবেই শিওর, ঠিক আছে? আচ্ছা, সো 23 নাম্বার উপপাদ্য আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখব। উপপাদ্য 23, উপপাদ্য 23-এ কি বলছে? যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ এর যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি সর্বদাই 2 সমকোণ হবে। তাহলে আমি একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এঁকে নিই, ঠিক আছে? তো এই হচ্ছে আমার বৃত্ত, এখন আমি একটা চতুর্ভুজ আঁকবো। ওকে, তাহলে চতুর্ভুজ আঁকি, একটা কেন্দ্র তো লাগবেই, কেন্দ্রটা আগে দিয়ে দিই, মনে করো কেন্দ্র। এবার একটা চতুর্ভুজ এঁকে নিই। তাহলে এ আমাদের একটা চতুর্ভুজ, এই মনে করো আমাদের একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে, তাহলে চতুর্ভুজটার নাম একটু দিয়ে দিই, নামটা হচ্ছে আমরা বইয়ের মতো করে দিব, সেটা হচ্ছে এ বি সি ডি, আর কেন্দ্র হচ্ছে ও। ওকে, এ হচ্ছে আমাদের চতুর্ভুজ। এখন আমাদের এখানে
বিশেষ নির্বাচনটা লিখি, কি প্রুফ করতে হবে আস্তে আস্তে আমরা দেখি। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত মানে 4টা শীর্ষ পরিধির 4টা বিন্দুতে লেগে আছে, অন্তর্লিখিত হয়েছে। ওকে, এখন তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এখানে বলেছিল যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলার যোগফল 2 সমকোণ। তার মানে বিপরীত কোণ কোনটা কোনটা? এডিসি আর এবিসি এখানে। তাহলে এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু কি হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, 2 সমকোণ, 2 সমকোণ বা এক সরল কোণও বলতে পারে। ঠিক আছে, যে এই দুইটা কোণ এক সরল কোণ, বা এরকমও বলতে পারে যে এই দুইটা কোণ হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ, এভাবেও বলতে পারে। কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে? এখানে বলতে পারে যে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি, অথবা বিপরীত দুইটা কোণ এক সরল কোণ। ঠিক আছে, দুইটা কোণের সমষ্টি এক সরল কোণ, অথবা বিপরীত দুইটা কোণ হচ্ছে সম্পূরক কোণ। মানে যাই বলুক না কেন সব ওই একই কোশ্চেন, এটাই মানে এই দুইটা কোণের যোগফল 2 সমকোণই প্রুফ করতে আসলে বলতেছে। ঠিক আছে, আচ্ছা এই ছিল দুইটা বিপরীত কোণ। আরো দুইটা বিপরীত কোণ তো আছে। হ্যাঁ, সেই দুইটা হচ্ছে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি। এই দুইটাও হচ্ছে 2 সমকোণ হবে, কারণ এই দুটো বিপরীত কোণ, 2 সমকোণ। ওকে, এখন আমরা একটু অঙ্কন করে নিব। অঙ্কন কি? অঙ্কন হচ্ছে এই যে এ থেকে ও বিন্দু যেটা আছে সেটা আমরা একটু যোগ করে নিব। ঠিক আছে, তাহলে এ ও যোগ করি আর সি ও যোগ করি। ঠিক আছে, এতটুকু। ওকে, সো অঙ্কন এ কমা ও ও সি কমা ও যোগ করি। ওকে, আচ্ছা এইটা আমরা একটু নিচে নিয়ে যাই, এ বিন্দু আসছে না। ওকে, তো আমরা চিত্রটা নিচে নিয়ে আসলাম, এখন প্রমাণটা করব এখানে। প্রমাণ, আচ্ছা প্রমাণটা আমরা ওই বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণ দিয়েই করব। ঠিক আছে, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জিনিসটা দিয়েই করব, নতুন কিছু না এখানে। ঠিক আছে, ওই একই জিনিস। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে একই চাপ এবিসি এর উপর, এবিসি এর উপর, দেখো এবিসি কোনটা? নিচেরটা। নিচের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? উপর দণ্ডায়মান, হ্যাঁ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি বা কেন্দ্রস্থ কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ এডিসি, না বৃত্তস্থ কোণ জি স্যার। এডিসি। ঠিক আছে, মানে তুমি বুঝবা কিভাবে যে এডিসি কিনা? এই দেখো, যে চাপের কথা বলতেছো তার প্রথম বিন্দু আর শেষ বিন্দুর দিকে তাকাও, ওই কোণেরও প্রথম বিন্দু আর শেষ বিন্দু এইটাই হতে হবে, চাপের যে প্রথম বিন্দু শেষ বিন্দু সেটাই হতে হবে। তো তাই তো আছে। ওকে, যাই হোক, তাছাড়া এখানে স্পষ্ট ভাবে দেখাই যাচ্ছে। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণ
তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু এই কেন্দ্রস্থ কোণের কথা বলছি। ABC চাপের উপর এই কেন্দ্রস্থ কোণটা বলো তো 180 ডিগ্রি থেকে ছোট না বড় মনে হচ্ছে? কি মনে ছোট হচ্ছে? স্যার 180 ডিগ্রি থেকে। 180 ডিগ্রি থেকে ছোট। ওকে, তাহলে কোনো সমস্যা নাই, কেন্দ্রস্থ কোণ বললেই হবে। আর এই বৃত্তস্থ কোণের কথা আমরা বলেছি। আচ্ছা, সো আমরা একটা ইকুয়েশন নাম্বার দিব, কোণ AOC ইকুয়াল টু 2 ইন্টু কোণ ADC, 1 নাম্বার ইকুয়েশন। আবার সেম কাজই করব, আবার একই চাপ, একই চাপ, এবার ADC চাপ, উপরের চাপটা নিয়ে কাজ করব। ওকে, উপরের চাপটা নিয়ে কাজ করব এখন। আচ্ছা, আবার একই চাপ ADC এর উপর দণ্ডায়মান, দণ্ডমান কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ এতটুকু লিখে দিলাম। এখন কথা হচ্ছে আমি শুধু আগের যেটা ছিল সেটা ছিল এইটা আর এইটা, হ্যাঁ, আগের যে যতটুকু প্রুফ করলাম। এখন আমরা কি করতেছি, ADC চাপের উপর নিচ্ছি। ADC চাপ কোনটা? এই যে এইটা উপরেরটা। তাহলে ADC চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ মানে কেন্দ্রস্থ কোণ কোনটা? AOC AOC, কিন্তু উপরেরটা, এই যে উপরেরটা, তাই না? ADC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ স্যার কোণ এরকম কেন? এটা না? ADC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOC, এই উপরেরটা কি না? সবাই কি ক্লিয়ার? জি স্যার, এরকম তো। না স্যার, কেন ক্লিয়ার না? আমার মতে নিচেটা নিলে প্রবলেম কি স্যার? আরে চাপ দেখো, চাপ ADC চাপ কোন পাশে অবস্থিত? ও তাহলে ঠিক আছে, ADC চাপ উপরের দিকে অবস্থিত না? তাহলে A জি, বিন্দু স্যার। থেকে কোন একটা শুরু হবে, তারপরে C বিন্দুতে গিয়ে শেষ হবে, আর ADC চাপ মানে D বিন্দু যেদিকে কোনটাও ওদিকেই হতে হবে, ঠিক আছে? তাহলে D বিন্দু জি, স্যার। যেদিকে কোনটা কি ওই পাশে আছে কিনা সেটাও খেয়াল করতে হবে। যেমন আগে ছিল B বিন্দু যেদিকে কেন্দ্রস্থ কোণটা ওই দিকেই ছিল, এখন ADC চাপ নিয়ে কাজ করছি, তাই D বিন্দু যেদিকে কেন্দ্রস্থ কোণের ওই ইয়াটা ওই দিকেই হবে, মানে কেন্দ্রস্থ কোণটা ওই দিকেই হবে। আচ্ছা, এখন দেখো এই কেন্দ্রস্থ কোণটা 180 ডিগ্রি থেকে বড় নাকি ছোট? বড়। তাহলে এইটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রি থেকে বড় কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কি বলা হয়? 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ AOC ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ কোনটা বলো? ADC ABC। ওকে, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ ABC, কারণ ADC চাপের উপর দণ্ডায়মান। ওকে, আচ্ছা, সো ডি বিন্দু যেদিকে কোণটা ওই দিকেই মুখ করা থাকবে আর কি, এটা ভালো করে বুঝে রেখো। ডি বিন্দু এদিকে, তার মানে কোণের যে ফাঁকা অংশটা সেটা ডি বিন্দুর দিকে থাকবে। ওকে, তাহলে ABC কোণের ফাঁকা অংশটা ডি বিন্দুর দিকে আছে, তার মানে এটাই হচ্ছে স্যার, এটা বৃত্তস্থ কি কোণ। সকল বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের জন্য সত্য যে একটা একটা কোণ হবে প্রবৃদ্ধ, আরেকটা হবে স্যার 180 ডিগ্রি অপেক্ষা ছোট? যদি কর্ণদ্বয় 90 ডিগ্রি কোণে ছেদ করে তাও হতে পারে, যাই হোক, যদি কর্ণ ব্যাস হয় তাহলে তো দুইটাই 90-90 করে হবে, তাই মানে দুইটাই 180-180 করে হবে, তাই না? তখন প্রবৃদ্ধ কাকে বলবা? জি স্যার, যদি ব্যাস না হয় তাহলে এরকমটা হবে সবসময়। ডেফিনেটলি বৃত্তস্থ কোণ ABC, তার মানে এই কোণটা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝলাম? এখানে বুঝলাম যে প্রবৃদ্ধ কোণ AOC ইকুয়াল টু 2 ইন্টু কোণ ABC, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা একটা জিনিস একটু করে রাখবো এখানে,
বলে রাখবো যে আমরা জানি কোন একটা বৃত্তের কেন্দ্রে, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ AOC প্লাস প্রবৃদ্ধ কোণ AOC ইকুয়াল টু সব সময় 360 4 সমকোণ হবে। হ্যাঁ, 360 বা 4 সমকোণ। ওকে, সব সময় এটা আমাদের জানা আছে। হ্যাঁ, মানে কেন্দ্রের কোণই তো দুইটা, একটা প্রবৃদ্ধ আর একটা হচ্ছে জাস্ট অনলি কেন্দ্রস্থ। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলায়ে 360 বা 4 সমকোণ হবে। তাহলে তাই যদি হয় তাহলে 1 আর 2 নাম্বার যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, 1 যোগ 2 করে। তো 1 নাম্বারে কি ছিল, শুধু AOC ছিল, AOC, আর 2 নম্বরের বাম পক্ষে ছিল প্রবৃদ্ধ AOC ইকুয়াল টু 1 নম্বরের ডান পক্ষে ছিল 2 ইন্টু ADC, 2 নম্বরের ডান পক্ষে 2 ইন্টু ABC, তাহলে ADC প্লাস 2 ইন্টু ABC। ওকে, এই ছিল। এখন এইটা সমান তো 4 সমকোণ, তাই না? তাহলে আমরা এক কাজ করি, এটা সমান 4 সমকোণ এখানে লিখে ফেলি। 4 সমকোণ ইকুয়াল টু 2টা কমন নিই, তাহলে ADC প্লাস কোণ ABC, এটা আমরা পাচ্ছি। Therefore শুধু ADC প্লাস কোণ ABC ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 2 সমকোণ হয়ে যাবে। তার মানে আমরা কি পেলাম, যে ADC প্লাস ABC ইকুয়াল টু 2 সমকোণ, এটা পেলাম। তাহলে এই দুইটাও তো বিপরীত কোণই ছিল না, চতুর্ভুজটার বিপরীত কোণ ছিল ADC আর ABC। তাহলে এই দুইটা কোণের যোগফল যেহেতু আমরা 2 সমকোণ প্রুফ করে ফেলতে পারলাম, তাহলে বলা যাবে যে একইভাবে আমরা তাহলে ওটাও বলতে পারি, আর যে দুইটা বিপরীত কোণ আছে BAD আর BCD, এই দুইটার যোগফলও 2 সমকোণই হবে। তাহলে একইভাবে কোণ BAD প্লাস কোণ BCD ইকুয়াল টু 2 সমকোণ। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তো এটাই আমাদের প্রমাণ। ওকে, দেখো এটাই প্রুফ করতে বলা হয়েছিল। আচ্ছা, সো হয়ে গেল প্রমাণিত। কারোর কোনো সমস্যা আছে এটাতে? কারোর কোনো কোশ্চেন আছে? এইটা মনে হচ্ছে ইজি না? এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, যতই ইজি হোক অনেক ইম্পর্টেন্ট আর কি। 20 নাম্বারও ইজি ছিল, 20 নাম্বারও অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার 17 নাম্বারও ইম্পর্টেন্ট, 18 নাম্বারও ইম্পর্টেন্ট, কিন্তু 20 আর 23 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে 8.2 এর অনুশীলনী 8.2 এর একটা সৃজনশীল। ঠিক আছে, সৃজনশীল 4 নাম্বার, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের ক্লাস টাইম এইটা শেষ। হ্যাঁ, আমরা নতুন করে আবার জয়েন করব এখনই। ঠিক আছে, জয়েন করে আমরা 8.2 জাস্ট আর একটা উপপাদ্য করব, সেটা হচ্ছে এই 4 নাম্বার 8.2 অনুশীলনীর 4 নাম্বার হুবহু কোশ্চেনে তুলে দেয় অনেক সময়। ঠিক আছে, অনেক সময় হুবহু তুলে দেয়, আবার অনেক সময় শুধু ক নাম্বারটা চেঞ্জ করে দেয়, বাট খ আর গ নাম্বার সেম থাকে। অনেক সময় খ নাম্বারটাও চেঞ্জ করে দেয়। খ নাম্বারটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 20 নাম্বার উপপাদ্য খ নাম্বারটা। তো খ নাম্বারটা তো আমরা করব না, 20 নাম্বার তো আমরা করেই ফেলেছি, তো 20 নাম্বার উপপাদ্য করলে হয়ে যাবে খ নাম্বারে। আর ক নাম্বারে জাস্ট পরিধি বের করতে বলছে, ব্যাসার্ধ দেওয়া আছে 2 পাই আর, তোমরা সূত্র করে ফেলবা। আমি শুধু এখানে করব হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে, সো তোমরা জয়েন করো, আমরা আবার একটা উপপাদ্য করে ফেলি। ওকে, জয়েন করো সবাই।